সুচরিতা ওর ননাস আর ননদের দিকে তাকিয়ে বলল, আপু এখানে বিছানায় বসে স্বাচ্ছন্দ্যভাবে খেতে পারবেন না, এর থেকে টেবিলে বসে আরাম করে খান। সুচরিতার বডি ল্যাঙ্গুয়েজ ওনারা আর না করতে পারলেন না, টেবিলে এসে খেতে বসলেন। মা, গুড়িকচু আর বেগুন দিয়ে ইলিশ মাছটা খেতে দারুণ হয়েছে। তোরা জোহরার পছন্দের তরকারি বড় বৌমাকে রাঁধতে বললাম। মা, বড় ভাবি কোথায়? জোহরা বলল, রাজনকে স্কুল থেকে আনতে গেছে। আপু, চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স চচ্চড়ি খেয়ে দেখো, খুব মজা হয়েছে। জোহরা চাপা শুটকির ভর্তা মুখে লেগে আছে। মায়ের বাড়িতে আসলে খেয়ে তৃপ্তি পাওয়া যায়। তোদের এত সময় কোথায় বসে বসে রান্না করা, চাকরি করা, আবার রান্না করা, এত চারটিখানি কথা নয়। আবার জামাইদের কপাল বটে, বউ পয়সা কামাই করছে, আবার রান্না করে খাওয়াচ্ছে। সুচরিতার কিছু হাড়ি ভাঙা আমকে নিয়ে এসে টেবিলে দিল। ওকে আজকে ক্লান্ত লাগছে। তোমার ডেলিভারি ডেট কবে? তাহেরা বলল, দেরি আছে আবু, ফেব্রুয়ারিতে ডেট। তোমার গ্র্যাজুয়েশনের ফাইনাল পরীক্ষা কবে? জোহরা বলল, নভেম্বরের 1 তারিখে শুরু হবে। তোমার সাবজেক্ট জন্য কী ছিল? তুমি সব কিছু সামলে নিতে পারবে তো? সোসিওলজি, ইনশাল্লাহ পারবো। দুপুরে খাবার খেয়ে সবাই মায়ের রুমে গল্প করতে বসলো। ওদের মার খাটটা বেশ বড়, 6 ফিট বাই 7 ফিট। হিমেল বাবা জাম কাঠ কিনে কাঠের তক্তা তৈরি করে রোদে শুকিয়েছেন, তারপর ওই তক্তা দিয়ে এই খাটটা বানিয়েছেন। সবাই বেশ আয়েশ করে খাটে বসে গল্প করছেন। সুচরিতার শাশুড়ির শরীরের বাঁধনও বেশ মজবুত, মাথার চুলগুলো খুব একটা পাকেনি। আল্লাহর রহমতে ওনার তেমন কোনো অসুখ বিসুখ নেই, শুধু একটু জর্দা দিয়ে পান খান। ওনার ছেলেমেয়েরা ওনার হাতে বানানো পান খেতে পছন্দ করেন। আজও উনি সবার পর সবাইকে পান বানিয়ে দিয়েছেন। এর মাঝে সখিনা ওর ছেলেকে স্কুল থেকে নিয়ে আসছেন, রাজনকে খাইয়ে দিল। ঘরে মেহমান আসার সুযোগে টিভি ছেড়ে রাজন কার্টুন দেখতে বসে গেল। এই সময় মা বকাঝকা করতে পারবে না। ও তিন যা খেতে বসলো। সখিনা খাওয়া শেষ করে শাশুড়ির রুমে চলে গেল। করিমাও খাওয়া শেষ করে শাশুড়ির রুমে গল্প করতে চলে গেল। সুচরিতা এঁটো বাসন ধুয়ে একটু বিশ্রামের জন্য রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল। ইদানিং একটুতে ও হাঁপিয়ে ওঠে। সুচরিতাকে না দেখে মেজ ননদ করিমাকে জিজ্ঞাসা করলো, সুচরিতা থেকে দেখছি না, ও কই? আপা, ও আমার আর ভাবির মতো নয়, একটু একা সেরে একা একা থাকতে পছন্দ করে, স্বার্থপর আছে। সেদিন যেবা ওর চিরুনি নিয়ে মাথায় আঁচড়িয়েছে বলে চিরুনিটা সাবান দিয়ে ধুয়ে ফেলেছে। যেবার মাথার কি পায়খানা লেগেছিল বলেন? ওর টাওয়াল কাউকে ধরতে দেয় না। অবশ্য টাওয়াল সবার ব্যক্তিগত থাকা উচিত, একটা হাইজেনিক ব্যাপার আছে। মা, আমরা তো সবাই ঘরের মানুষ, আর যেবা তো শিশু, ও তো বুঝে না কোনটা কার টাওয়াল। একদিন সুচরিতার টাওয়াল দিয়ে মুখ মুছেছিল বলে মেশিনে দিয়ে সাথে সাথে ধুয়ে ফেলল। কাল তোমার ফ্লাইট কখন? জোহরা বলল, রাত 3টায়। পাসপোর্ট, তোমার জবের কাগজপত্র সব ঠিকঠাক গুছিয়ে নিয়েছো তো? ওষুধ নিয়ে নিও, ওষুধ 6 মাসের জন্য নিবা। এরপর ওখান থেকে কেউ দেশে আসলে হিমেলকে কিনে দিতে বলবা। আসরের আজান শোনা যাচ্ছিল। সুচরিতা জেগেই ছিল। ওদের সব কথা ওর কানে এসেছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কি অপরাধ? উনি এমন একজন মানুষ, এটা নিয়ে ওনার কুটনামি করা চাই। সুচরিতা বুঝে পায় না করিমার সমস্যাটা কি, ওর পিছনে পড়ে থেকে ওর কি লাভ হয়। নামাজ পড়ে শাশুড়ির রুমে গিয়ে বলল, আপু চা বানাবো? আমরা 2 বোন আছি কিছুক্ষণ, মাগরিবের পর চা বানাবো। তোমার সাথে তো কথাই হলো না। তোমার বাবা অসুস্থ শুনলাম, আমি কাল বড় আপার কাছে শুনলাম। আগে জানলে দেখতে যেতে পারতাম। খালু নাকি এখনও সামলে উঠতে পারেনি, ডাক্তার বলেছে একটু সময় লাগবে। তোমার বাবা অসুস্থ, সুস্মিতার বিয়েটা দিয়ে দাও। আমার হাতে একটা খুব ভালো ছেলে আছে, আমার এক কলিকের ভাইয়ের ছেলে, ডিগ্রি পাশ করে বাবার ব্যবসায় দেখাশোনা করছে। আপু, ছেলে তো বেকার, তার উপর মাত্র ডিগ্রি পাশ করছে। এ তোমার কেমন কথা? তোমার বোন আবার কোন রাজকন্যা? তোমার বাবার তো সেরকম টাকা পয়সাও নেই, কিন্তু ছেলের বাবার অনেক বড় ব্যবসা। এই জন্য ছেলে যেটুকু পড়াশোনা দরজায় সেটুকু করে বাপের সাথে ব্যবসায় ঢুকেছে। এতে আমি তো খারাপ কিছু দেখছি না। সুচরিতা ছেড়ে দেবার পাত্রী নয়। আপুর প্রবাদ আছে, বাপ রাজা তো আমার কি। আর এছাড়া আব্বু আম্মু মনে হয় না ওর এখন বিয়ে দিবেন। তাহেরা যেচে কারো উপকার করতে হয় না, ওদের মেয়ের বিয়ের ভাবনা ওদের করতে দেয়। ভাইয়া, আমি আসলে মানুষের উপকার করতে ভালোবাসি। এছাড়া আঙ্কেল অসুস্থ মানুষ, এত বড় সংসার উনি কিভাবে চালাবেন? ছেলে দুটো নিজের পায়ে দাঁড়াতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। এই জন্য ভাবলাম সুস্মিতার বিয়েটা হলে মাথা থেকে বোঝাটা নামাতে পারত, খালু আর খালাম্মাও একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারত। সুচরিতার মনে মনে খুব বিরক্ত হলো। প্রথমত সুস্মিতা মাথার বোঝা নয়,
একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে মানুষকে কিভাবে বোঝা বলে মনে করে। ওর ক্ষেত্রে ওর বাবা মা যে কাজটা করেছে, সুস্মিতার ক্ষেত্রে এটা হতে দিবে না। আগে লেখাপড়া, পরে বিয়ে। মাগরিবের আজান শোনা যায়। সুচরিতা উঠে গিয়ে নামাজ পড়ে নিয়ে চুলোয় চায়ের পানি বসিয়ে দিল। শাশুড়িমা এসে চায়ের সাথে পকোড়া বানিয়ে দিতে বললেন। সুচরিতা গাজর কুচি করে নিল, তার সাথে বাঁধাকপি, আলু আলু কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচির সাথে মুরগির মাংসের কিমা দিয়ে আদা রসুন ধনেপাতা একটু টালাটো ঝিরে দিয়ে তাতে মাখিয়ে দিল। তার সাথে একটু ময়দা আর বেসন মিশিয়ে দিল। সবার শেষে একটা ডিম ভেঙে মাখিয়ে নিল। চুলোর তেলে কড়াই বসিয়ে দিল। তেলে গোল গোল করে পকোড়াগুলো ছেড়ে দিল। ওর বড় যা এসে দেখলো পকোড়াগুলো বাদামি করে ভেজে প্লেটে তুলে নিয়ে সুচরিতাকে বলল, করিমা যখন থেকে এ বাড়িতে আসছে তখন থেকে কুটনিমি ভালোই শুরু করছে। এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে লাগিয়ে কী যে মজা পায় জানি না। দিন শেষে ওই তো সবার কাছে খারাপ হবে, এটা কেউ জানে না। সুচরিতার কথার উত্তর দিতে মন চাইল না। বড় জায়ের কথাগুলো শুধু শুনে গেল। তোমার কি শরীর খারাপ লাগছে? না ভাবি, আমি একদম ঠিক আছি। কথা বলছো না যে? আমি আপনার কথাগুলো শুনছি। আসলে এ বাড়িতেও তো কাউকে বিশ্বাস করতে পারছো না। পকোড়া ভাজা হয়ে গেল। তুমি চা বানিয়ে আনো, আমি এগুলো ঘরে দিয়ে আসছি। যেবার কান্না শোনা যাচ্ছে, মনে হয় ঘুম থেকে উঠে পড়েছে। করিমা দৌড়ে গিয়ে রুমে চলে গেল। কাউকে না দেখতে পেয়ে ও একটানা কাঁদতেই থাকবে। সুচরিতা চা নিয়ে শাশুড়ির রুমে চলে গেল। চায়ের পর্ব শেষ করে তাহেরা আর জোহরা বাড়ির পথে রওনা দিল। 6 মাস পার হয়ে গেল। সোহেল বিদেশে গিয়ে এখনও পর্যন্ত একটা টাকাও পাঠাতে পারেনি। লোক মুখে শোনা সোহেল ওখানে নাকি খেলে। আল্লাহ ভালো জানেন ওখানে কী করছে। 10 লাখ টাকা খরচ করে নাচতে নাচতে বিদেশে গেল, অথচ এখনও পর্যন্ত কোনো টাকা পাঠাতে পারলো না। ফোন দিলে বলে, আমি তো চেষ্টা করছি, চাকরি না পেলে কী করব। করানোর পর ওদের চাকরির বাজারে ধস নেমেছে। সোহেল যা বলে হিমেল তাই বিশ্বাস করতে হয়, এছাড়া তো আর কোনো উপায় নেই। অথচ এদিকে হিমেলের উপর সংসারে পুরো চাপ পড়ছে। ডলার সংকটের কারণে ওর ব্যবসা চালিয়ে নিতে সমস্যা হচ্ছে। অফিসে স্টাফদের বেতন সময় মতো দিতে পারছে না। রোমেল ওর বউ বাচ্চা নিয়ে যশোরে চলে গেছে। করিমা আর যেবার খরচ ওকে বহন করতে হচ্ছে। বিদ্যুতের কাটে টাকা ভরে কুলাতে যাচ্ছে না। 3টে রুমে এসি চলে, গ্যাসের বিল, পানির বিল, বাড়ির সব দিয়ে হিমশিম কাটছে। পাগল ঘোড়ার মতো দ্রব্যমূল্যর দাম ঊর্ধ্বগতিতে ছুটছে। যেবার জন্য তো নিটো দুধ 2,500 টাকা কিনতে, ডলারের দাম বেড়ে যাওয়াতে সেটা এখন 4,000 টাকা দিয়ে কিনতে লাগছে। লাগাম ধরার যেন কেউ নেই। অসাধু ব্যবসায়ী মুনাফা লুটছে। এক ধাক্কায় এক টেনে দাম লিটার প্রতি 99 টাকা থেকে বেড়ে 130 টাকা। ড্রাইভার খরচ, তেলের দাম দিয়ে সামনে মনে হয় গাড়িটা আর রাখতে পারবে না, বিক্রি করে দিতে হবে। হিমেল যেন আর পেরে উঠছে না। ঘরে বাইরে ওর পাগল হবার জোগাড়। এখন জানুয়ারি মাস, সামনের মাসে সুচরিতার ডেলিভারি হওয়ার কথা। টাকা সংকলন করতে সুচরিতার সাথে আজকাল ভালো করে হিমেলের কথা হয় না, অথচ এই সময় সুচরিতার সবচেয়ে বেশি সাপোর্টের প্রয়োজন। সুচরিতার চেহারা আস্তে আস্তে খুব খারাপ হয়ে যায়। শরীরে প্রচুর পানি চলে আসে। ছেলের মা বান্দরী আর মেয়ের মা সুন্দরী, এই থিওরিটা শাশুড়ি মনে মনে আনন্দিত হন। শেষবেলায় সুচরিতার অনেক যত্ন নিতে শুরু করেন। বড় মাছের মাথা, নানান রকমের ফলাদি খাওয়ানো শুরু করেন। উনি ধরেই নিয়েছেন সুচরিতার ছেলে হবে। এদিকে করিমার ঘুম হারাম হয়ে গেছে। সত্যি যদি সুচরিতার ছেলে হয়, যেবার কপালে তো ওর দাদির আদর আর জুটবে না। এই চিন্তায় করিমার চোখের ঘুম হারাম হয়ে গেছে। এর মাঝে সুচরিতার অনার্স পরীক্ষা ভালোভাবেই শেষ হলো। অবশেষে সুচরিতার ডেলিভারির দিন এগিয়ে আসলো। সেদিন ছিল ফাগুনের প্রথম দিন। শীতের শুষ্কতা পেরিয়ে বসন্তের শীতল হাওয়া প্রকৃতিকে রূপ আস্তে আস্তে ফিরতে শুরু করছে। হিমেল আর সুচরিতার জীবনে আজ এক ঐতিহাসিক দিন। দুজনের জীবনে আজ পূর্ণতা পেতে যাচ্ছে। বাবা মা হওয়ার স্বপ্নে দুজনে আজ বিভোর। কিন্তু সুচরিতার ভাগ্যটা এমন, সব কিছু সহজে আসে না, অনেক লড়াই করে অর্জন করতে হয়। তাই জীবনের এই কাঙ্ক্ষিত মুহূর্তে যেন লড়াইটা অবশ্যম্বী হয়ে উঠল। ডেলিভারি দিন হাসপাতালে যাওয়ার সময় ও শাশুড়িমা বলে উঠলেন, হিমেল, আমি সাবেরা আর তাহেরাকে হাসপাতালে যেতে বলছি। মা, ওরা চাকরি ফেলে হাসপাতালে কি করবে? ওরা তো আর ডাক্তার নেই। আমার শাশুড়িমা তো যাচ্ছেন, ওনার মেয়ের বাচ্চা হবে, উনি তো যাবেন, এটাই স্বাভাবিক। তবে সাবেরা আর তাহেরা যাবে। ওরা আজ অফিস থেকে ছুটি নিয়েছে, আজ তো বৃহস্পতিবার, এরপর 2 দিন ছুটি, সুতরাং কোনো সমস্যা নেই। ওরা হাসপাতালে সময় দিতে পারবে। মা, আমি হাসপাতালে যাচ্ছি, মজা করতে কোনো রিসোর্টে যাচ্ছি না যে দলবল নিয়ে যেতে হবে। ওরা গেলে তো সমস্যা কী? আমার সমস্যা না। ডাক্তাররা খুব বিরক্ত বোধ করেন। হিমেল আর কথা বাড়ালো না। এমনিতে মন ভালো না, অতিরিক্ত
শরীরে অতিরিক্ত পানি আসাতে সুচরিতার শরীরের নানা কমপ্লিকেশন দেখা দিয়েছে। বাচ্চার নড়াচড়া একদম কমে গিয়েছে। মাঝে মাঝে হাসপাতাল ভর্তি হয়েছে, অক্সিজেন দিতে হয়েছে। যাই হোক, সব কিছু গুছিয়ে বেলা 12টার দিকে হিমেল আর সুচরিতা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। সাবেরা আর তাহেরা গ্রিন লাইফ হাসপাতালে পৌঁছে গেল। সুচরিতার মা যাত্রাবাড়ি থেকে হাসপাতালের দিকে রওনা দিয়েছে। আগামীকাল সুচরিতার ডেলিভারি ডেট, কিন্তু এখনও পর্যন্ত পেইন নেই। বাচ্চার নড়াচড়া কমে গিয়েছে। সুচরিতা হাসপাতালে ভর্তি হলো। ডাক্তার এসে দেখে গেল। সুচিত্রার মাও চলে এসেছে। হিমেলের 2 বোনও চলে এসেছে। এর মাঝে 24 ঘন্টা পার হয়ে গেল। গত রাত কাল বিকেল 4টায় সুচরিতা ভর্তি হয়েছে, কিন্তু এখনও সুচরিতার পেইন উঠল না। হিমেলের বড় বোন সাবেরা এসে ডাক্তারকে বলল, ম্যাডাম, পেশেন্টকে ড্রিপ দিলে হতো না? তখন হয়তো ব্যথা উঠতো, বাচ্চাটাও নর্মাল হতো। আমরা চাইছি না আমাদের পেশেন্ট সিজার হোক। আসলে আপনাদের চাওয়া না চাওয়ায় কোনো কিছু হবে না। রোগীর যেটা ভালো হবে আমরা সেটাই করব। তারপর সাবেরা আর তাহেরা জোড়াজুড়িতে ডাক্তার ড্রিপ দিল। তাও সেভাবে পেইন উঠল না। এদিকে বাচ্চার হার্টবিট স্লো, জরায়ুর মুখ খুলছে না, কালো রঙের তরল ডিসচার্জ হতে লাগলো। এসব দেখে শুনে সুচরিতার মা গিয়ে হিমেলকে বলল, নর্মালে আর চেষ্টা করা ঠিক হবে না। তুমি গিয়ে ডাক্তারকেই সিজার করতে বলো, না হলে তোমার বউয়ের বাচ্চার বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এরপর হিমেল গিয়ে ডাক্তারকে সিজার করতে বলল। এর মাঝে সুচরিতার শাশুড়ি চলে এসেছে। অতঃপর রাত 8টায় সিজার করে সুচরিতার কন্যা সন্তান হলো। কিন্তু বাচ্চার শারীরিক কন্ডিশন অনেকটা খারাপ হয়ে গেল। ওর নাকে মুখে ময়লা ঢুকেছে। শাকার মেশিন দিয়ে ময়লাগুলো বের করা হচ্ছে। বাচ্চা চিৎকার করে কাঁদছে। যখনই হিমেল কোলে তুলে নিচ্ছে তখনই ওর কান্না বন্ধ হয়ে যাচ্ছে। এর জন্য হিমেলও বাচ্চাকে কোল থেকে নামাচ্ছে না। সুচরিতার শারীরিক কন্ডিশনও সুবিধাজনক নয়। ওকে পোস্ট অপারেটিভ কেয়ারে রাখা হয়েছে। এরকম অবস্থায় হিমেলের মানসিক অবস্থা ভালো নেই। এর মাঝে মেয়ে হওয়ার কারণে সুচরিতার শাশুড়ি খুব মনোকষ্টে আসেন। এদিকে সুচরিতার মাও হাসপাতালে রাতে থাকবে। আবার হিমেলের মেজ বোন তাহেরাও আজ রাতটা হাসপাতালে থাকবে, কারণ বাচ্চাটা আজ ওনাদের কাছে থাকবে। সুচরিতার এখনও জ্ঞান ফেরেনি। পোস্ট অপারেটিভ কেয়ারে রাখা আছে। হিমেলের মা নিজের মনোকষ্ট থাকতে হিমেলকে বলল, তুই আর হাসপাতালে থেকে কি করবি? আমার সাথে বাড়ি চল। মা, তুমি এটা কিভাবে বলতে পারলে? আমার মেয়েটা অসুস্থ আর সুচরিতার এখনও জ্ঞান ফেরেনি। আমার পক্ষে এখন যাওয়া সম্ভব না। হিমেলের কথা হিমেলকে ফিরিয়ে দিয়ে ওর মা বলল, তুই তো আর ডাক্তার না যে ওদের সারিয়ে তুলবি। ওদের দেখার টাকা করি কারাকারি টাকা খরচ করছিস, ডাক্তার দেখছিস, তাই ওদের নিয়ে তোকে ভাবতে হবে না। রাত 11টা বাজে, আমি বাড়ি যাব কার সাথে? এই মুহূর্তে এত কথা বলার মতো আমার শক্তি নেই। তুমি সাবেরা আপার সাথে চলে যাও, আমার গাড়ি আর ড্রাইভার আছে। ফোনে তো বলেই দিছি ওর বাসা মোহাম্মদপুর। তাতে কি? তোমাকে কল্যাণপুরে বাসায় নামিয়ে ওকে ওর বাসায় নামিয়ে দিয়ে গাড়ি হাসপাতালে চলে আসবে। এসব কাহিনী দেখে সুচরিতার মা বলে উঠল, বিয়ান, আপনি তো ভালো করে এখনও নাতনির মুখ দেখলেন না। ও আবার নতুন করে দেখার কি আছে? ওই তো মেয়ে হয়েছে। আপনার কাছে গুরুত্ব কম থাকতে পারে, কিন্তু হিমেল প্রথম বাবা হয়েছে। আপনি হিমেলের মানসিক অবস্থাটা বুঝতে পারছেন? বাপ হয়ে সদ্য জন্ম নেওয়া অসুস্থ মেয়েটাকে ফেলে রেখে ও কিভাবে যাবে? আমি তো ওর মা। আজ 2 দিন থেকে এই ডেলিভারি নিয়ে ওর নাওয়া খাওয়া বরবাদ হয়ে গেছে। আমার ছেলেটার কথা আমি ভাববো না তো কে ভাববে? মাশাআল্লাহ, আপনার ছেলে সমস্ত পুরুষ মানুষ, তার জন্য আপনার মায়া হচ্ছে। আর ওর বাচ্চাটা সদ্য ভূমিষ্ঠ হওয়া, তাহলে হিমেলের মনের অবস্থাটা কেমন হবে ভেবে দেখুন। আর বাচ্চা ওর কোল থেকে নামতেই চাচ্ছে না। আসলে শরীরের গন্ধে বুঝতে পারছে এটা ওর বাপ। ওর কপালটা কি খারাপ, এখনও পর্যন্ত মায়ের দুধ মুখে নিতে পারেনি। মা তো অজ্ঞান হয়ে পড়ে আছে। কলিকালে কত কি দেখতে হচ্ছে। আমাদের এত সিজার টিজার লাগেনি। বাচ্চা হওয়ার 2 ঘন্টা আগে ছেলেপুলে স্বামী সন্তানের জন্য রান্না করছি, আর টাকাও তো খরচ হয়নি। খুশি হয়ে দাইয়ের হাতে কিছু টাকা তুলে দিয়েছি, ব্যাস, এতেই বাচ্চা হওয়ার ব্যাপার মিটে গেছে। এখন মতো এত নাটক হয়নি। এখনকার মানুষ বেশি ডাক্তার ডাক্তার করে, আর ডাক্তার সহজ জিনিসটাকে জটিল করে নিজের পকেট ভরে। মা, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? দেখলে না সুচরিতার তো পেন ছিল না। এখানে সিজার করা ছাড়া ডাক্তার আর কী বা করা ছিল? কেন রে, আরও 2 দিন অপেক্ষা করলে কী হতো? তুমি এখন বাড়ি গিয়ে রেস্ট নাও। আমি আর এসব বিষয়ে তোমার সাথে কথা বলতে চাইছি না। হিমেলের মেজাজ মর্জি দেখে ওর মা ওর বড় বোন সাবেরের সাথে বাড়ির পথে রওনা দিল। একজন দুশ্চিন্তার রাত্রি পার হলো। নতুন সূর্য উদয় হলো। হিমেল আর সুচরিতার জীবনে নতুন এক সদস্য যোগ হলো। যদিও অনেক কষ্টে পথ পাড়ি দিতে হলো, তবুও জীবনটাকে পরিপূর্ণ লাগছে। সুচরিতার জ্ঞান ফিরছে। 12 ঘন্টার পর সুচরিতাকে কেবিনে দেওয়া হলো। সন্তানকে বুকে নিয়ে সুচরিতার মাতৃত্বের স্বাদ নিল। এক লহমায় জীবনের সব কষ্ট দূর হয়ে গেল। সব কিছু ঠিক হতে সুচরিতার মা বাড়ি চলে গেল। বাসায় সুচরিতার বাবা অসুস্থ, ওনাকে সুচরিতার মাকে দেখভাল করতে হয়। এদিকে সুস্মিতা, শোভন, খোকন
প্রথম মামা হওয়ার আনন্দে হাসপাতালে আসতে চাইছে। সুচেতার মা বাড়ি গেলে ওরা ভাগ্নিকে দেখতে আসবে। হিমেলও একটু ফ্রেশ হতে বাড়িতে চলে গেল। ও ফিরে আসলে তাহেরা বাড়ি যাবে। আজ দুদিন বাড়ি ছাড়া। ওর একটা মেয়ে এবার ক্লাস 2তে উঠেছে, আর ওর হাজবেন্ড একটা সরকারি কলেজে শিক্ষকতা। খুব নিরীহ টাইপের মানুষ। তাহেরার মুখের ওপর কোনো কথা বলে না। যাই হোক, সবাই বাড়ি চলে যাওয়াতে এই মুহূর্তে সুচরিতা আর ওর মেজ ননস কেবিনে আছে। ডেলিভারি হওয়ার এত কাহিনী। সুচরিতা ও শ্বশুরবাড়ির মানুষগুলোর উপর বিরক্ত। সব রাগ গিয়ে পড়লো ওর মেজ ননসের উপর। ও রাগ চেপে না রাখতে পেরে বলেই ফেললো, আমার আর আমার বাচ্চার শারীরিক অবস্থা খারাপের জন্য আপনি আর বড় আপা দায়ী। এটা তুমি কি বলছো? তোমার বাচ্চা হবে বলে আমি বাড়ি সংসার ছেড়ে হাসপাতালে পড়ে আছি, আর তুমি এর প্রতিদান এভাবে দিলে? কেন বলবো না? মৃত্যুর দরজা থেকে আমরা মামে ফিরে এসেছি। অতিরিক্ত প্রেশার ডেড ওভার হয়ে যাওয়ার কারণে বাচ্চাটার পেটের ভিতর পায়খানা করে দিয়েছে। আল্লাহ না করুক আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হতো, আপনারা কি করতেন? বা আপনাদের বাচ্চার হওয়ার সময় যদি এরকম কাহিনী ঘটতো, কি করতেন আপনারা? আসলে আবারও আমার অভিজ্ঞতা হলো যে কারো উপকার করতে নেই। আমার আপু এরকম উপকারের দরকার নেই, যে উপকার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়াতে হয়। এক নিঃশ্বাসে কথাগুলো বলার পর সুচরিতার মনে হলো ওর বুকের উপর চেপে থাকা কষ্টের বোঝাটা একটু হালকা হলো। ও জানে হিমেল হয়তো ওর উপর একটু অসন্তুষ্ট হবে। হোক, এসব নিয়ে আর ও মাথা ঘামায় না। হিমেল পারত সিজারের সিদ্ধান্তটা একটু আগে নিতে, এতে সুচরিতার কষ্ট কম হতো। আবার ওদের বাচ্চাটাকেও এত কষ্ট সহ্য করতে হতো না। পেটের ভিতর ময়লা যাওয়াতে মেয়েটার নরম তুলতুলে শরীরটা সুচ ফোরাতে হচ্ছে। 6টা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হচ্ছে। এসব দেখে ওর কাছে মনে হয় এর প্রতিবাদ করা দরকার। নিজের শান্তির জন্য ও আজকের কথাগুলো শুনিয়ে দিয়েছে। প্রতিটি মানুষ যদি দিন শেষে নিজেকে ভালো রাখতে না পারে, তাহলে তো বেঁচে থাকার কোনো মানেই হয় না। সুচরিতার অধিকার আছে নিজের মতো করে ভালো থাকার। ওর বাবা অসুস্থ, মাথার ওপর বড় ভাই নেই। সুচরিতার হয়ে কথা বলার মতো এই পৃথিবীতে কেউ নেই। সুচরিতার হয়ে হিমেল যেটুকু প্রতিবাদ করে সেটা ও নিজের মতো করে। সুচরিতা যেভাবে চায় হিমেল তো সেভাবে কখনো বলেনি। সেই কারণে সুচরিতার মনের গহীনে কষ্টের আগুনটা দিক দিক করে জ্বলতে থাকে, পুরোপুরি নিভে যায় না। জীবনে 24টা বসন্ত পার করে সুচরিতা এইটুকু উপলব্ধি হয়েছে, দিন শেষে প্রতিটা মানুষ একা। তাদের দুঃখ কষ্টগুলোর ধরন আলাদা। একজন আরেকজনের কষ্ট বুঝতে পারে না। সবাই নিজের মতো করে জীবনকে পরিচালিত করে। তাই সুচরিতা ওর মতো করে ওর জীবনের স্রোতটাকে বয়ে নিবে। এতে কার কী সমস্যা হলো সেটা দেখার দায় সুচরিতা নেই। কেবিনে নিস্তব্ধতা নেমে এসেছে। পরিবেশটা একটু গুমোট হয়েছে। ডাবল বেডের কেবিন। ওর ননাস পাশের খাটে চোখ বন্ধ করে শুয়ে আছে। সুচরিতা ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর 12টা বাজে। সুচরিতা এটা ভালো করে জানে তাহেরার মুখের উপর এভাবে কথা বলার ফল কী হতে পারে। এমন সময় শোভন, খোকন আর সুস্মিতা খুশিতে ডগমগ হয়ে রুমে প্রবেশ করলো, কিন্তু কেবিনে এসে ওরা অবাক হয়ে গেল। দুজন দুদিকে মুখ ফিরে শুয়ে আছে। তাহেরাকে দেখে সুস্মিতা বলল, আপু কেমন আছো? ভালো আছি, খুব গম্ভীরভাবে। আপু কি শরীর খারাপ? না, শরীর ঠিক আছে। তোমরা হাসপাতালে আছো তো? তা আছি। সন্ধ্যার পর যাব। আপনি বাসায় যেতে চাইলে ফ্রেশ হয়ে আসতে পারেন। আমার আর বাসা আসার দরকার নেই। বাকিটা তোমার বোন দুলাভাই সামলে নিতে পারবে। কালকে রেস্ট নেব, পরশু থেকে আবার অফিস শুরু হবে। তাহেরা সুচরিতার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিল। ওর বাসাটা টোলারবাগে। ওখানে একটা সরকারি বাসা পেয়েছে। তাহেরার স্বামী সন্তানসহ ওখানে থাকে। তবে এখনও বাড়ি যাবে না। সুচরিতা ওর সাথে যা আচরণ করলো, হিমেলের সাথে এর একটা বোঝাপড়া করে নিতে হবে। কল্যাণপুরে বাপের বাড়িতে পৌঁছাতে তাহেরা দুপুর 2টো বেজে দেয়। ডোরবেল বাজাতে হিমেল দরজা খুলে বলে, আপু তুই? হাসপাতালে সুচরিতার সাথে কে আছে? তোর বউ যে পাখনা গুছিয়েছে তাতে আর কারো দরকার পড়ে না। উনি এখন একাই 100। কি বলছিস আবল তাবল? ঠিকই বলছি। সকালে তুই চলে আসার পর তোর বউ যা না তাই বলে আমাকে বকাবকি করলো। কি স্বার্থপর মেয়ে! যেই বাচ্চা হয়ে গেল অমনি খোলসের আবরণ থেকে নখগুলো বের করে আমাকে ক্ষতবিক্ষত করলো। দেখ আপু, এত উপমা দিয়ে কথা না বলে আসল কথা খুলে বল। হিমেল আর তাহেরার চিৎকার চেঁচামেচিতে ওদের মা কারিমা সবাই ড্রয়িং রুমে চলে আসলো। হিমেলের মা এসব শুনে রেগে গিয়ে হিমেলকে বলল, তোর বউয়ের এত বড় সাহস কী করে হয় ননসের মুখে মুখে কথা বলা? তোকে আগেই আমি বলেছিলাম রাশটা টেনে ধর। আমার কথা গায়ে মাখলি না। এখন দেখ বোবার মুখ ফুটে উঠছে। ছেলে তো পয়দা করতে পারেনি, কারি কারি টাকা খরচ করে জন্ম দিল, সেই তো মেয়ে সন্তান। তাতেই তাই গলার জোর এতটা বেড়েছে। ছেলে জন্ম দিলে মনে হয় আমাদের বের করে দিয়ে এবারের মালকিনি হয়ে বসে থাকতো। মা, তোমার এই এক দোষ। একটা সাধারণ সমস্যাকে তোমরা অসাধারণ সমস্যা বানিয়ে ফেলো।
তুইও তো কম যাস না, কখনো তো দেখিনি বউকে শাসন করতে। হিমেল মায়ের কথায় কান না দিয়ে পুনরায় তাহেরাকে বলল, আপু ও কেন এমন আচরণ করলো আমি তো বুঝতে পারলাম না। আমাদের কারণে নাকি ওর বাচ্চা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। নর্মাল ডেলিভারি করার জন্য আমি আর আপা ডাক্তারকে বলেছিলাম, এটাই আমার অপরাধ। আমরা তো ওর ভালোর জন্য বলেছিলাম, বাচ্চাটার শরীরটা ভালো না বলে হয়তো এভাবে রিয়্যাক্ট করছে। তুমি কিছু মনে করো না, ও কি এখনও একাই কেবিনে আছে? তোর বউ কাণ্ডজ্ঞানহীন আচরণ করতে পারে, তাই বলে আমি তো করতে পারি না? আমার মনুষ্যত্ব বোধ আছে। বাচ্চা দেখতে ওর ভাই বোনরা আসছে, সন্ধ্যা পর্যন্ত থাকবে, তাই আমি চলে এসেছি। হিমেলের মা করিমাকে টেবিলে খাবার দিতে দিতে বলে গজগজ করে নিজের রুমে চলে আসলো। তাহেরা ওয়াশরুমে গেলে শাওয়ার নিল, সঙ্গে করে নিজের কাপড় না আনতে মায়ের শাড়ি পরে নিল। এরপর করিমা ওর ভেজা কাপড়গুলো মেশিনে দিতে বলে টেবিলে খেতে বসলো। খাবার টেবিলে আইটেমগুলো দেখে ওর মেজাজটা অনেকটা ঠান্ডা হয়ে গেল। হিমেলের মা টেবিলে বসে তাহেরার সাথে খেতে বসলো। যে বা ঘুমিয়ে আছে দেখে কারিমা ওর শাশুড়ির সাথে খেতে বসলো। তাহেরা আজ খুব খুশি, ওর পছন্দের খাবার রান্না হয়েছে। আজ মা শুক্তো রেঁধেছে, সাথে মুগ ডাল দিয়ে রুই মাছের মুড়িঘণ্ট, মাংস আর চিচিঙ্গার চচ্চড়ি। খুব মজা করে ও ভাত খেয়ে মাকে বলল, আইটেমগুলো সব তুমি রেঁধেছ? হুম। উনি খেয়াল করছেন হিমেলের ভাত তেমন একটা খায়নি। অন্যদিন হলে উনি হিমেলকে সাদাসিধি করতেন, কিন্তু আজ করবেন না। হিমেলের বোঝা উচিত ওর বউ যে একটু সাইজ করা দরকার। মনে হচ্ছে অমৃত দিয়ে ভাত খেলাম। কলেজের প্রফেসরি করে তো আর রান্নার সময় হয় না। আমি জানি তুই আজ আসবি, তাই তোর পছন্দের খাবারগুলো রান্না করলাম। যতদিন আমি বেঁচে আছি তোদের আদর যত্ন আমি নিজে হাতে করব। যে যুগ পড়েছে ভাইয়ের বউদের কাছে তোরা কিছু আশা করিস না। খোঁচাটা হিমেলের মা হিমেলকে ভালোই দিলেন। হিমেল মনে মনে সুচরিতার উপর বিরক্ত হলো। কি দরকার ছিল পরিবেশটা নষ্ট করা? ও তো ওর পাশে আছে। হিমেল জানে বাড়িতে থাকলে এই বিষয়টা নিয়ে ওর মা আর বোন ওকে খোঁচাতে থাকবে, তাই রেডি হয়ে মাকে বলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। এই সুযোগে কারিমাও একটু বিষ ঢেলে দিল। ওর শাশুড়ি বলল, নর্মালে বাচ্চা ঠিকই হতো, আসলে ও মা হবে কিন্তু পেন সহ্য করবে না, এই জন্য মনে হয় ডাক্তারকে সিজার করার জন্য আগেই বলে রেখেছিল। না মেজো ভাবি, তোমার কথাটা মনে হয় ঠিক না। ওর আসলে কিছু কমপ্লিকেশন দেখা দিয়েছিল, কিছুতেই ব্যথা উঠছিল না। আপা যে কি বলেন, আজকাল কত কিছু ঘটে। আমি শতভাগ নিশ্চিত সুচরিতা এই কাজেই করেছে। ওর বাচ্চার পজিশন খারাপ থাকলে ডাক্তার আগের থেকেই সিজার করার কথা বলতো। হিমেল হাসপাতালে বিকালের দিকে পৌঁছে যায়। খুব গম্ভীর হয়ে বসে আছে। সুচরিতা কোনো প্রশ্ন করলে শুধু সেটুকুর উত্তর দেয়। সুচরিতা বুঝতে পারে হিমেলের কানে বিষ ঢালা হয়েছে। হিমেলে যাওয়াতে সুচরিতা ওর ভাই বোনদের বাড়ি পাঠিয়ে দেয়। গোধূলির আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। সুচরিতা গোধূলির সময়টা ভালো লাগে না, কেন জানি কি মনটাকে বিষণ্ণ করে দেয়। রুমের মাঝে অস্বাভাবিক নীরবতা বিরাজ করছে। বাচ্চাটা ঘুমিয়ে আছে, ও দিনে ঘুমায়, রাতটা জেগে থাকে। সুচরিতার আজ সত্যি হিমেলের উপর খুব অভিমান আছে, তাই ও ভেবে রেখেছে নিজ থেকে হিমেলের সাথে ও কোনো কথা বলবে না। চোখের অন্ত্রগুহর ফেটে যেন জল গড়িয়ে পড়তে চাইছে। অবরুদ্ধ কান্নাগুলো হৃদয়ের কুলুঙ্গিতে সুচরিতা বন্দি করে রাখতে চেয়েছে। আসলে জীবনের সময়গুলো মনে হয় এক আশ্চর্যের যাত্রাপথ, যে পথগুলো অভিমানের মেঘ বরসায় কখনো ভিজে যায়, আবার কখনো হেমন্তের নরম রোদের আলোর মতো আলোকিত হয়ে ওঠে, আবার কখনো বসন্তের হাওয়া শরীর ও মন কাঁপিয়ে ধরে। পাশের খাটে হিমেল শুয়ে আছে, দুটো খাটের মাঝে 2 ফিটের মতো দূরত্ব। সুচরিতা নিজের খাটে শুয়েও ঠিক বুঝতে পারছে হিমেল ঘুমায়নি, মটকা মেরে পড়ে আছে। হিমেলের এই বডি ল্যাঙ্গুয়েজের সাথে সুচরিতা বেশ ভালোই পরিচিত। আর 4 বছরে হিমেলের সাথে ওর দাম্পত্য জীবন, প্রতিনিয়ত কত কটু কথা ওকে হজম করতে হয়েছে। হিমেল কি তার খোঁজ রেখেছে? হিমেল সুচরিতার খোঁজ রেখেছে নিজের মতো করে, কিন্তু সুচরিতার মনের খোঁজটা সেভাবে হিমেল কোনোদিন রাখেনি। হ্যাঁ, এটা ঠিক, হিমেল সুচরিতার কোনো অভাব রাখেনি। খাওয়া পড়া চিকিৎসার খরচ সবই সময় মতো বহন করছে, কিন্তু মানুষের শরীরের ভিতরে একটা হৃদয় থাকে, ওর অনেকটা চাওয়া পাওয়া থাকে। হৃদয়টাও সংসারের টানাপোড়েনে মাঝে মাঝে অসুস্থ হয়, তারও চিকিৎসার প্রয়োজন। সারিয়ে তুলতে গেলে অনেক আদর সোহাগের প্রয়োজন হয়। কিন্তু ইদানিং সুচরিতা খেয়াল করছে হিমেল আগের মতো ওর তেমন খেয়াল রাখে না। ক্রমশ যেন হিমেল ওর থেকে দূরে সরে যাচ্ছে। সন্ধ্যার পর ডাক্তার সুচরিতাকে দেখতে আসে। বাচ্চাটা সুচরিতার পেটের উপর ডেলিভারির সময় পায়খানা করে দিয়েছিল, তাই ওকে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হয়েছে। সুচরিতা ডাক্তারকে বলল, ম্যাডাম আমি কবে রিলিজ পাবো? অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনটা শেষ হয়ে গেলে তুমি চলে যেতে পারবে, ততদিনে তোমার বাচ্চা সামলে উঠবে। হিমেল ডাক্তারের আগমনে ধরপড়িয়ে বিছানা থেকে ওঠে। হিমেল ডাক্তারের দিকে তাকে বলে, ম্যাম বেবি এখন কেমন আছে? আল্লাহর রহমতে বিপদ কেটে গেছে, তবে ডেলিভারির সময় কন্ডিশন অনেক খারাপ ছিল। এক্ষেত্রে অনেক সময় বাচ্চার মৃত্যু ঘটে যায়।
আলহামদুলিল্লাহ, যাক সব কিছু ভালো ভালোই পার হয়ে গেছে। বেবির অবস্থা যে এতটা খারাপ ছিল আপনারা তো বলেননি। আমরা তো বলছি রোগীর ডেলিভারি হতে সমস্যা হচ্ছে, জ্বরের মুখ খুলছে না, কিন্তু আপনাদের আত্মীয় স্বজন বলছিল নর্মাল ডেলিভারি করতে। এভাবে প্রেশার দিয়ে ডেলিভারি করালে অনেক ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা হয়ে যায়। এছাড়া জোর করে সিজার করানো ডাক্তারটা তো বদনাম আছে। আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে গেছে। আমার আত্মীয় স্বজনরা বুঝতে পারেনি বিষয়টা। যাক, হিমেল সাহেবের ওসব নিয়ে আর মন খারাপ করার দরকার নেই। এই মুহূর্তে আপনার স্ত্রী সন্তান সুস্থ আছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। ডাক্তারের কথায় হিমেলের চেহারায় একটা অপরাধবোধ ফুটে ওঠে। ডাক্তার চলে যাবার পর হিমেল বাচ্চাটাকে মাথায় হাত বুলাতে থাকে। সূর্যের দিকে তাকিয়ে বলে, তোমার শরীর এখন কেমন? 3 ঘন্টা সময় পার হওয়ার পর মনে হলো আমার শরীর কেমন। তুমি তো বুঝতেই পারছো আমি কি ফেস করে বাড়ি থেকে বেরোছি। আমার কপালটাই খারাপ, কেউ আমাকে বুঝতে চায় না। কথাটা ঠিক বললে না, আমি তোমাকে বুঝি বলে এই বাড়িতে আমাকে প্রতিনিয়ত কত কিছু ফেস করতে হয়, যার কোনো কিছু তোমার কান অবধি পৌঁছায় না। বলতে পারো আমি একাই সব সয়ে যায় নেই। সেটা আমি জানি, কিন্তু মেজো আপার সাথে তিক্ত কথা বলার কি খুব দরকার ছিল? শুধু শুধু বাড়ির পরিবেশটা খারাপ হলো। যা ঘটে গেছে তাকে আবার নতুন করে খোঁচানোর কি দরকার ছিল? দরকার ছিল কারণ ভবিষ্যতে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এছাড়া আমি সয়ে গেছি তাই বলে আমার বাচ্চাকেও সয়ে যেতে দিব না। আর তুমি ভালো করে শুনে রাখো, সারা জীবন এভাবে ঢাল হয়ে আমার বাচ্চাকে আমি আগলে রাখবো। পরিবেশটা হালকা করতে হিমেল সুচরিতার কথায় হেসে দিল। সুচরিতা আরও রেগে গিয়ে বলল, আমি তো কোনো হাসির কথা বলিনি। তা বলিনি, কিন্তু একটা কথা মনে হয় হাসি পেল। ভাবছি পুরুষের সহচর্য ছাড়া কোনো নারী তো একা বাচ্চা পয়দা করতে পারে না, অথচ তুমি বারবার আমার বাচ্চা শব্দটা ব্যবহার করছো। আমার বাচ্চা না বলে তোমার আমাদের বাচ্চা বলা উচিত। থাক, এত আর রসালো কথা বলতে হবে না, আমার শুনতে ভালো লাগছে না। এই 4 বছর তোমার এই ধরনের কথা বহু শুনেছি। সুচরিতা, তুমি অন্তত আমাকে ভুল বুঝো না। রাতে ডিনারের সময় হলো, হাসপাতাল থেকে রুমে খাবার দিয়ে গেল। ওরা দুজনে ডিনার করে রাতে শুয়ে পড়লো, কিন্তু ওদের দুজনের ঘুমানোর উপায় নেই। বাচ্চাটার ঘুম ভেঙে যাওয়ায় কান্নাকাটি শুরু করলো। সুচরিতা ওকে ব্রেস্ট ফিডিং করিয়ে হিমেলের কোলে দিয়ে ঘুমিয়ে পড়লো। রাত 3টার সময় সুচরিতার ঘুম ভেঙে গেল। ও তাকিয়ে দেখে পাশের খাটে হিমেল বাচ্চাটাকে কোলে ঘুম পাড়িয়ে নিজে খাটে হেলান দিয়ে বসে ঘুমাচ্ছে। হিমেলকে দেখে সুচরিতার খুব মায়া হলো। ও হিমেলকে ডেকে বলল, আমাকে ডেকে দিয়ে ওকে আমার কাছে দিয়ে খাটে শুয়ে পড়তে পারতে। ইচ্ছে করে ডাকিনি, এই সময় তোমার ঘুম দরকার। আমি তো সুস্থ, ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হবে না। এদিকে রাত প্রায় শেষে আসছে। সুচরিতা হিমেলের কোল থেকে বাচ্চা নিয়ে ওকে খাটে শুয়ে ঘুমাতে বলে নিজেও ঘুমিয়ে পড়ল। ঘন্টা দুয়েক ঘুমানোর পর হিমেলের ঘুম ভেঙে গেল। সিস্টার আয়ারা সব রুমে চলে আসলো। সিস্টার সুচরিতার প্রেশার মেপে ওষুধ বুঝিয়ে দিয়ে চলে গেল। আয়া রুমে ক্লিন করলো। হিমেল ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। এর মধ্যে জোহরা চলে আসলো। ওকে দেখে সুচরিতার মেজাজ খারাপ হয়ে গেল। তাই ও ঘুমের ভান করে বিছানায় শুয়ে থাকলো। হিমেল ওয়াশরুম থেকে বের হয়ে জোহরাকে দেখে বলল, তুই কখন আসলি? এইমাত্র। ভাবিকে ডাকুনি? শুধু খেতে হবে তো। আসলে বাচ্চাটা রাত জাগে, সুচরিতা একদম ঘুমোতে পারে না। বাচ্চাটা ঘুমানোর পর ভোরের দিকে ও একটু ঘুমিয়েছে, এখন রেখে দিচ্ছি। তোমার তো কয়েকদিন অফিসে যাওয়া হয় না। আজ আমি সন্ধ্যা পর্যন্ত ভাবির কাছে আছি, তুমি চাইলে অফিস যেতে পারো। জোহরার কথা শুনে সুচরিতা শোয়া থেকে উঠে বসলো। মুখে ভদ্রতার ভাব বজায় রেখে বলল, আপু আপনি কখন আসলেন? বেশ কিছুক্ষণ। আমায় ডাকেননি কেন? তোমার তো একটু ঘুম দরকার। উঠেছো যখন ভালোই করছো, ফ্রেশ হয়ে এসো, নাস্তা খেয়ে ওষুধগুলো খেয়ে ফেলো। ভাইয়া 8টা বাজতে চললো, তুমি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে অফিসে চলে যাও। ভাবিকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি সন্ধ্যা পর্যন্ত আসি। সুচরিতা বুঝতে পারছে ওকে কথা শোনার জন্য ছোট ননদকে পাঠানো হচ্ছে। তাই আকবরই বলল, আপু আপনার তো স্কুল আছে, আপনি চলে যেতে পারেন। আমি অনেকটা সুস্থ, একাই থাকতে পারবো। হিমেল সুচরিতার কথা শুনে বলল, ও যখন থাকতে চাইছে থাকুক, তোমরা এই মুহূর্তে একা থাকা ঠিক হবে না। এছাড়া তোমার রাতে ঘুম হয় না, ওর কাছে বাবুকে রেখে তুমি একটু ঘুমিয়ে নিতে পারবে। সুচরিতার মনে মনে হিমেলের উপর রেগে গেল। এখানে হিমেলের সাথে ওর বিভাজন। নিজের ভাই বোনদেরকে ফেরেস্তার মতো বিশ্বাস করে, কিন্তু এরা তো সবাই ফেরেস্তা না। এটাই হিমেল বুঝতে পারে না। দু একটা শয়তান সেটাও মানতেই চায় না। যাই হোক, সুচরিতা এটা বেশ বুঝতে পারছে ওর লড়াইটা ওকে একাই চালিয়ে যেতে হবে। হিমেল চলে যাওয়ার পর সুচরিতা ওর স্কুলের খাতা দেখতে বসলো। সুচরিতা ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নিয়ে ওষুধ খেয়ে বিছানায় শুয়ে পড়লো। ওকে শুয়ে পড়তে দেখে জোহরা বলল, তোমার এভাবে শুয়ে বসে থাকা ঠিক হচ্ছে না। কয়দিন তো হলো, এখন একটু হাঁটাচলা করো। সুচরিতা জোহরাকে বলল, তা অবশ্য ঠিক বলছেন, তবে আপনাকে একটা কাজ করতে হবে। জোহরা জিজ্ঞাসা দৃষ্টিতে সুচরিতার মুখের দিকে তাকিয়ে বলল। সুচরিতা সেটা দেখে বলল, কাজটা খুব কঠিন না। আপনার ভাতিজিকে একটু রোদ লাগাতে হবে, ডাক্তার ওকে রোদ দিতে বলেছে।
জোহরা মনে মনে বিরক্ত হয়ে বলল, আসলে আমার যে রোদ সহ্য হয় না, মাথাটা ধরে যায়। কোনো উপায় নেই, আপনাকে যেতেই হবে। আমার পেটে সেলাই থাকার কারণে আমি তো যেতে পারবো না। অগত্যা কোনো উপায় না পেয়ে জোহরা বাচ্চাকে নিয়ে লনে চলে গেল। আর সুচরিতা মনে মনে বলল, ইট মারতে চাইলে পাটকেল খেতে হয়, এটা আপনাদের জানা উচিত। এখন রোদে বসে বদমাশির মাসুল দেন। রাগে ফুলে ফেঁপে ঘন্টা দুয়েক পর জোহরা রুমে এসে দেখে সুচরিতা ঘুমিয়ে আছে। আসলেও ঘুমের ভান করে শুয়ে আছে। গজগজ করছে। জোহরা বলে, ভাবি উঠো, তোমার মেয়েকে বেশ ফিটিং করাও। বাচ্চা বিয়ানো মেয়েলোকের এত ঘুমাতে নেই, মা হওয়া এত সহজ নয়। জোহরার গজনাতে সুচরিতা শোয়া থেকে উঠে পড়ল। আপু, এত তাড়াতাড়ি 2 ঘন্টা হয়ে গেল? তোমার কি ধারণা আছে 2 ঘন্টা পার না করে চলে এসেছি? সুচরিতার কাছে ঘন্টার হিসাব ঠিকমতো আছে। তারপর না জানার ভান করে বলল, ঘুমিয়েছিলাম তো, তাই সময়ের হিসাব বুঝতে পারিনি। কি কপাল তোমার! মনে হয় আমার কপালটা তোমার কপালের সাথে ঘেঁষে নেই। ভাগ্য করে মানুষের এমন শ্বশুরবাড়ি জোটে। আমার 3 বোন বাচ্চা হওয়ার সময় মায়ের কাছে চলে এসেছি। যত ঝামেলা আমার মায়ের কাঁধে। তোমার মা তো কিছুই টের পেল না। এই কারণে তোমার মুখ দিয়ে এত বড় বড় কথা বেরায়। কি করে পারলে মেজো বাবাকে বড় বড় কথা শোনাতে? তোমার ডেলিভারির দিন পুরোটা সময় স্বামী সংসার চাকরি ফেলে তোমার কাছে থাকলো। মানুষ ভুল তো হতেই পারে, ভুল থেকে তো মানুষ শিক্ষা নেয়। আমার মা আমাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আপনার ভাই দেয়নি। আর একটা কথা সত্যি বলেছেন, বড় কপাল করে আপনাদের বাড়ির বউ হয়েছি। ভাগ্যিস আমার সাথে আপনাদের কপালটা ঘষা দেননি, তাহলে আপনাকেও আমার মতো শ্বশুরবাড়ির প্যারা সহ্য করতে হতো। এভাবে গা ফুলিয়ে লাগিয়ে সংসার করতে পারতেন না। আর এটাকে ভুল বলে না, এটাকে বলা হয় অন্যায়। আমার সাথে অন্যায় হয়েছে, আমি এর প্রতিবাদ করছি। এখানে আমি দোষের কিছু দেখছি না। তলানিতে আর কিছু না থাক, কিন্তু লম্বা চওড়া কথার বুলি সংরক্ষণ আছে, যেটা যখন তখন বের করে আওড়াতে হবে। আপনার তো মেয়ে আছে, তার সাথে এমন হলে আপনি কি পারতেন? আল্লাপাক বাঁচিয়ে রাখবেন, আমিও দেখব অরিনের বেবি হওয়ার সময় আপনি কি করেন। তুমি কি আমার মেয়েকে অভিশাপ দিচ্ছ? অভিশাপ কেন দেব? এটা প্রসঙ্গক্রমে বলা। আপা, আমার খুব ক্লান্ত লাগছে, আমি এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাই না। লাঞ্চের সময় হলো। জোহরা লাঞ্চ করতে হাসপাতালের ক্যান্টিনে চলে গেল। হাসপাতাল থেকে সুচরিতার রুমে খাবার দিয়ে গেল। ও লাঞ্চ করে ওষুধ খেয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকলো। হিমেল আজ অফিসে গিয়ে শান্তিতে অফিস করতে পারছে না। হাসপাতাল থেকে বের হয়ে যাবার পর ওর মনে হয়েছিল জোহরা আর সুচরিতা একসাথে হাসপাতালে রাখা ঠিক হবে না। না জানি কি দক্ষযজ্ঞ ব্যাপার ঘটে যায় কে জানে। ও কিছুতেই কাজে মন বসাতে পারছে না। কিছু একটা সমস্যা হলে অভিযোগের তীর ওর দিকেই উঠবে। মেয়েদের তো কোনোটাতেই কোনো সমস্যা নেই, ওরা কষ্ট পেলে কাঁদতে পারে, কিন্তু এই সমাজ পুরুষদের দুঃখ কষ্ট কেউ বোঝে না। তার উপর পুরুষের কাঁদা নিষেধ। পুরুষের চোখে পানি দেখলে সমাজ সংসার তাকে কাপুরুষ বলবে। নারী যদি স্বামীকে বেশি ভালোবাসে, সমাজ সংসার তাকে স্বামী সোহাগী বলে। আর পুরুষ যদি বউকে বেশি ভালো থাকে, সমাজ সংসার তাকে। কি অদ্ভুত এই সমাজ ব্যবস্থা! না, হিমেল আর কাজে মন বসাতে পারল না। কোনো রকম লাঞ্চটা সেরে হাসপাতালের দিকে রওনা হলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 4টা বাজে। ড্রাইভারকে একটু তাড়াতাড়ি চালাতে বলল। এই সময় রাস্তাটা একটু ফাঁকা। হিমেল ভালো করে জানে ওদের বাড়িতে কুটনামির বিষ কে ছাড়ায়। ওর মেজ ভাবিটা হীনমন্যতা থেকে সুচরিতার নামে কুটকাচাল করে। হিমেল সবই বোঝে, কিন্তু বলার কিছু নেই। মতিঝিল থেকে খুব তাড়াতাড়ি গ্রিন রোডে পৌঁছে গেল। কেবিনে এসে দেখে ননদ ভাবি দুজনে দুদিকে মুখ করে শুয়েছে। ওর পায়ের শব্দে জোহরা বিছানা থেকে উঠে এসে বলল, তুমি কখন এলে? তোমার না সন্ধ্যা আসার কথা ছিল? না মানে কিছু বিল পেমেন্ট করার জন্য হাসপাতাল থেকে ফোন দিয়েছিল। আজ আর অফিস যাচ্ছি না, তুই বাসায় চলে যেতে পারিস। আমারও আর হাসপাতালে থাকতে ভালো লাগছে না। জীবনে একবার শিক্ষা হলো যেচে কারো উপকার করতে নেই। কেন, কী হয়েছে? তোর বউকে জিজ্ঞাসা কর। নিচে ড্রাইভার আছে, তোকে নামিয়ে দিতে বলিস। জোহরা চলে যাবার পর সুচরিতা শোয়া থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। সুচরিতা হাবভাব দেখে হিমেল আর ওকে কিছু জিজ্ঞাসা করলো না। তবে ও সুচরিতার সাথে স্বাভাবিক কথাবার্তা বন্ধ করে দিল। জোহরার বাসা শ্যামলীর রিং রোডে, কিন্তু ও বাসায় না গিয়ে আগে কল্যাণপুরে মায়ের বাড়িতে রওনা দিল। ওখানে পৌঁছে সন্ধ্যা হয়ে গেল। ডোরবেল চাপাতে করিমা এসে দরজা খুলে দিল। আপু, আপনি এ সময়? আপনার না রাত পর্যন্ত হাসপাতালে থাকার কথা ছিল। যেচে কখনো কারো উপকার করতে হয় না, বুঝলে? মা কোথায়? আম্মা নামাজ পড়ছে। কেন আপা, কোনো সমস্যা হয়েছে? আমার মাথাটা ধরেছে, আমার জন্য 1 কাপ চা বানিয়ে আনো। করিমা মনে মনে একটু বিরক্ত হলো। ওর ননদগুলো বাড়িতে আসার আগে
অর্ডার করবে। মানুষ তো ভদ্রতা করে দুটো স্বাভাবিক কথা বলে তারপর না হয় চায়ের কথা বলে। এরকম ভাব করে ভাইয়ের বউগুলো যেন এক একটা করে কাজের বউ। ও কিচেনে চা বানাতে চলে গেল। ও শাশুড়িমা নামাজ শেষ করে ডাইনিংয়ে জোহরাকে দেখে করতে বলল। মাকে দেখে জোহরা বলল, বিয়ের পর খুব আদর দিয়ে মাথায় তুলেছিলে। তুমি বলেছিলে না তোমার ছোট ছেলের বউ নাকি ভাজা মাছ উল্টে খেতে জানে না। ছোট ছেলের বউ নাকি ভাজা মাছ উল্টে খেতে জানে না। এবার কারিমা চায়ের কাপ নিয়ে এসে ছোট ননটা হাতে তুলে দিয়ে তার কথার ফোড়ন কেটে বলল, সুচরিতা ভাজা মাছ তো উল্টে খেতে তো জানে না, তারপর কাটাও ছাড়াতে জানে। ঠিক বলছো মেজভাবি। মা, তুমি রাস এক্ষুনি টেনে ধরবে, নইলে কিন্তু বেকায়দায় পড়ে যাবে। এবার হাসপাতাল থেকে আগে বাড়ি ফেরুক, তারপর দেখব মজা। সাহসটা ভালোই বেড়েছে। আমার মেয়েদের অপমান করার স্বাদ আমি চিরতরের মতো মিটিয়ে দেব। কারিমা শাশুড়ি রাগের তাপটা আরও একটু বাড়িয়ে দিয়ে বলল, এক গাদা টাকা খরচ করে সেই তো মেয়ে বাচ্চা জন্ম দিল, তারপর দেখেন গলার কেমন জোর। সব কিছু হিসেব আমি কড়াই গণ্ডা নিব। জোহরা রাত হয়েছে, সারাদিন হাসপাতালে ছিলি, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে। ড্রাইভারকে বল তোকে বাড়ি পৌঁছে দিতে। জোহরা চলে যাবার পর করিশ্মা শাশুড়ি টিভিতে জি বাংলা সিরিয়াল দেখতে বসলেন। 7 দিন পর সুচরিতা আর হিমেল বাচ্চা নিয়ে বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরতে ওদের দুপুর 2টো বেজে যায়। ওর শাশুড়ি বাচ্চাটাকে কোলে নিল না। সুচরিতা সেদের শাশুড়ির কোলেও বাচ্চা তুলে দিলেন না। ও নিজের রুমে এসে অবাক হয়ে গেল। এই ঘরটা 7 দিনে ওর ঘরটা কেউ একটু পরিষ্কার করেনি। বুয়াকে বললেই তো পরিষ্কার করে দিত। মানুষের কমন সেন্স দেখলে অবাক লাগে। ও এখন সিজারের পেশেন্ট। হাসপাতালে গিয়ে ওর সাথে ঝগড়া করার সময় সবার হাতে সময় ছিল, কিন্তু ওর ঘরটা পরিষ্কার করার ক্ষেত্রে কেউ একটু ভূমিকা রাখতে পারলো না। অগত্যা বিছানার চাদর চেঞ্জ করে দিল, নিজের পোশাক বদলে বাচ্চাটাকে কোলে নিল। হিমেল ঘর ঝাড়ু দিয়ে ময়লা বিনে ফেলে দিল। সুচরিতার ঘর অভ্যর্থনার বাহারে যারপনা অবাক হলো। মেয়ে বাচ্চা জন্ম দিয়ে ও যেন বিরাট বড় অপরাধ করে ফেলেছে। অথচ ওর ননদের সবারই মেয়ে সন্তান। বড় ভাসুরের শুধু একটা ছেলে বাচ্চা, আর বাকি সবারই তো মেয়ে। শাশুড়িমা বাচ্চাটাকে তো কোলে নিলেন না, এমনকি কাছে এসে বাচ্চার মুখ পর্যন্ত দেখতে এলেন না। বাচ্চাকে বিছানায় শুয়ে সুচরিতা আর হিমেল বাড়ির সবার সাথে টেবিলে খেতে বসলো। ভাত মুখ দিয়ে সুচরিতার খুব অবাক হলো। প্রচণ্ড ঝাল দিয়ে আজ তরকারিগুলো রান্না করছে। মেনুও যার যেপনা অবাক হচ্ছে। কাঁঠাল এঁচোড়ের তরকারি, মাংস দিয়ে বুটের ডাল, মাছের ডিমের বড়া। অন্য সময় খাবারগুলো খুবই মুখরোচক, কিন্তু সদ্য হাসপাতাল থেকে ফিরে এই খাবারগুলো খেতে ইচ্ছা করছে না। মুখে দেওয়ার সাথে সাথে সুচরিতার পেট বুক জ্বলে গেল। কেন জানি ওর মনে হলো করিমা ইচ্ছে করে এই কাজ করেছে। হিমেলও ভাত খেতে পারছিল না, প্রতি লোকমায় পানি খেতে হচ্ছে। রেগে গিয়ে করিমাকে বলল, তোমার ঝালের ডিব্বা কি ঝালের গুঁড়া আরও ছিল? সেগুলো কেন ঢেলে দিলে না? ঝাল দিয়ে যদি তরকারি মজা হয় তাহলে সবাই এক গাদা ঝাল দিয়ে তরকারি রান্না করতো। আজ অবধি মায়ের কাছে রান্নাটা ঠিক মতো শিখলে না। ওর মা একটু বিরক্ত হয়ে বলল, করিমা তো রান্না করেছে, এটাই তোর ভাগ্য। আমি তো এবেলা বাচ্চা জন্ম দিয়ে ওবেলায় রান্না করে তোদের খাইয়েছি। তোর বউ তো খেতে না পারলেও নিজে যেন রান্নার দায়িত্ব নেয়। ভাত খাওয়ার পর সুচরিতার পেটের ভিতর জ্বলুনি শুরু হলো। বিছানায় শুয়ে শুধু ছটপট করলো। গ্যাসের ওষুধ খাওয়ার পর জ্বলুনি কিছুটা কমলো, কিন্তু বাচ্চাটাকে মায়ের বুকের দুধ মুখে দেওয়ার সাথে মাত্র চিৎকার করে কাঁদলো। মনে মনে সুচরিতা করিমার উপর প্রচণ্ড বিরক্ত হলো। হিমেল বলল, মেজভাবে আজ তরকারিতে এত ঝাল দেওয়ার প্রয়োজন পড়লো? আসলে ওই মহিলার আক্কেল বুদ্ধি কম। আমি তোমার সাথে একমত হতে পারলাম না হিমেল। আমি শিওর ভাবি ইচ্ছে করে এই কাজটা করেছে। এতে ভাবির লাভটা কী? আমি অশান্তিতে থাকবো, আমাকে পেইন দেওয়া, এগুলো হচ্ছে এক ধরনের বিকৃত মানসিকতা। অন্যকে পেইন দিয়ে নিজে আনন্দিত হয়। বাচ্চা একটানে কেঁদেই যাচ্ছে। হিমেলের মা বাচ্চার কান্না শুনে ঘরে বসে থাকতে পারল না। সুচরিতার রুমে এসে দেখে বাচ্চাটা কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু বাচ্চার কান্না যেন আরও বেড়েই চলছে। এসব দেখে হিমেলের মা সুচরিতাকে বলল, ওকে আমার করে দাও, তুমি ইস্ত্রি দিয়ে একটা গরম কাপড় করে দাও, আমি দিদিভাইয়ের পেটে সেঁক দিয়ে দিচ্ছি, ও আরাম পাবে। আসলে সেঁক দেওয়ার পর বাচ্চাটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। হিমেলের মা বাচ্চাটাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজের রুমে চলে আসলো। অবস্থা বেগতিক দেখে কারিমা শাশুড়ি মায়ের রুমে গিয়ে কান্নার অভিনয় করে বলে, আমার জন্য মনে হয় বাচ্চাটা কষ্ট পেলো। আমার খুব খারাপ লাগছে মা। তুমি আসলেও আজকে তরকারিতে ঝাল বেশি দিয়ে ফেলেছ। আপনার ছেলের চিন্তায় আমার মাথা ঠিকমতো কাজ করে না। আজ 6 মাসের উপর হয়ে গেল, এখনও কোনো চাকরি হলো না। এদিকে আমার আর যেবার খরচ চালাতে ছোটো ভাই হিমশিম কাটছে। এর মধ্যে আবার সুচরিতার বাচ্চা হলো সিজার করে। কত টাকা ছোটো ভাইয়ের পিছনে ঢালতে হলো। আমি তো বুঝি মেজো বউ তোমার মনের অবস্থা। আর হিমেলের সমস্যা না কি? ওকে আমি কষ্ট করে মানুষ করিনি? আকাশ থেকে টুপ করে পড়ে
ও তো আর বড় হয়নি। মুখ সাফ করে আস্তে আস্তে বড় করে তুলেছি, লেখাপড়া শিখেছি, ব্যবসা করার জন্য টাকা দিয়েছি। তাহলে ভাই হয়ে ভাইয়ের বিপদে কেন পাশে দাঁড়াবে না? তুমি এগুলো নিয়ে একদম টেনশন করো না। আর সোহেলকেও জানাবে না। ছেলে আমার বিদেশে বুঝিয়ে একা থাকে। মা, সুচরিতা কিছুদিন ওর বাপের বাড়ি ঘুরে আসুক। ওর মা ভাই বোন ওর একটু দেখাশোনা করুক। আর ছোটো ভাইটাও মনোযোগ দিয়ে ব্যবসা করুক। বাচ্চা হওয়ার কারণে 8-10 দিন তো ঠিকমতো অফিস যেতে পারে না। কথা তুমি ঠিক বলেছ। শাশুড়ির মনে কথাটা ধরলো। এই সুযোগে হিমেল আবার নিজের মতো করে গুছিয়ে নেওয়া যাবে। এই ছেলেকে নিয়ে তার অনেক আশা। উড়ে এসে জুড়ে পড়ার কারোর জন্য নিজের আশা আকাঙ্ক্ষিত উনি জলাঞ্জলি দিতে পারেন না। তাই রাতের খাবারের টেবিলে হিমেলের মা কথাটা হিমেলের কানে তুলল। করিমা মনে মনে খুশি হলেন। ওর শয়তানি কেউ বুঝতে পারেনি। আসলে ইচ্ছে করে ও তরকারিতে ঝাল বেশি দিয়েছে। সুচরিতার ওপর পুষে থাকা বহুদিনের রাগ ঢালতে পেরে খুব ফুরফুরে মেজাজ হয়েছে। তাই গদগদ হয়ে সুচরিতার উপর আলগা মায়া দেখে বলল, যাও কটা দিন বাপের বাড়ি ঘুরে এসো। নাতনি পেয়ে খালাম্মা খালুজান খুব বেশি খুশি হবে। আমি এদিকটা সামলে নিতে পারবো। সুচরিতার আর মুখে কিছু বলল না। তবে করিমার চালাকি ও ঠিক বুঝে ফেলল। করিমার সাথে এই বোঝাপড়াটা ভবিষ্যতের জন্য তুলে রেখে একটু চিন্তায় পড়ে গেল। ওর বাবা অসুস্থ, ওদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। সুস্মিতার পড়ালেখার পাশাপাশি একটা এনজিওতে মাঠকর্মী হিসাবে জয়েন করছে। তবে বাপের বাড়ি যাওয়ার সময় সুচরিতা নিজের খরচ বাবদ কিছু টাকা হিমেলের কাছ থেকে চেয়ে নিল। পরদিন সকালে হিমেল সুচরিতার হাতে 1000 টাকা দিয়ে ওকে নিয়ে শ্বশুরবাড়ি রওনা হলো। যাত্রাবাড়িতে পৌঁছাতে ওদের দুপুর 12টা বেজে যায়। যদিও সুস্মিতা, ওর বাবা মা, শোভন সবাই খুশি মনে সুচরিতাকে বরণ করলো, কিন্তু খোকন ওদের এই অভাবের সময় বাচ্চা নিয়ে এ বাড়িতে ওর বোনের চলে আসায় বিরক্ত হলেন। এমনকি বড় দুলাভাই হিমেলের সাথে ভালো করে কথা বলল না। পায়ের উপর পা তুলে ড্রয়িং রুমে বসে থাকলো। এসব দেখে সুচরিতা ওর মায়ের কাছে খোকনের আচরণ কথা বলতে ওর মা উল্টো সুচরিতাকে রাগ দেখে বলেন, তোমার জীবন তো গুছিয়ে দিয়েছি, ভালো প্রতিষ্ঠিত ছেলে দেখে বিয়ে দিয়েছি। আমার বাকি ছেলেমেয়েগুলোর ভবিষ্যতে কী হবে সেই চিন্তায় আমি অস্থির। ভাই বোনগুলোর জন্য তোমার এখন চিন্তা করা উচিত। সেটা না করে উল্টো তুমি ওদের পিছনে পড়ে আছো। সুচরিতা আর কিছু বলল না। ও জানে ওর মা ভাইদের প্রতি একচোখামি, তাই চুপ করে থাকা বাঞ্ছনীয় মনে করে। হিমেল খোকনের আচরণে মনে মনে বিরক্ত হলো, মুখে কিছু বলল না। তবে সুচরিতার বাবা খুব খুশি। নাতনিকে জড়িয়ে ধরে আদর করছেন। ওনার কথা জড়িয়ে যায়। সেই জড়ানো অবস্থায় হিমেলের সাথে কথা বলছেন। সুচরিতার মাকে হিমেলের জন্য ভালো রান্নার আয়োজন করতে বলেছেন। এর মাঝে শোভনকে নিয়ে হিমেল বাজার গেল। 3 কেজি ওজনের রুই মাছ, 2টো দেশি মুরগি আর মাথার সাথে 2 কেজি মাংস, পোলাওয়ের চাল কিনে আনলো। শোভন খুব খুশি। আজকে বাড়িতে হেব্বি খাওয়া দাওয়া হবে। কিন্তু খোকন ওর মাকে গিয়ে বলল, পরের ছেলের জন্য হাত পুড়িয়ে রান্না করে খাওয়ালে পর সবসময় পরই থাকে, কোনোদিন আপন হয় না। তোমার প্রতি দায়িত্ব তোমার মেয়ের জামাইয়ের কোনোদিন করবে না। এক গাছের ছাল কোনোদিনও আর এক গাছে জোড়া লাগবে না। আমার খুব অসহ্য লাগে তুমি যখন দুলাভাই আসলে কোমর বেঁধে রান্না করো। আর তোমার মেয়েটাও স্বার্থপর। শ্বশুরবাড়ির বান্দির মতো কাজ করে আর বাপের বাড়ি এসে নবাবজাদি সাজে। আর এটাও জেনে রাখো, এই আমাকেই তোমার সব দায়িত্ব পালন করতে হবে। পাশের রুম থেকে সব কথাই সুচরিতার কানে আসলো। ও শুধু ভাবতে লাগলো, কি দুর্ভাগ্য ওর। মা তো ওর হয়ে 2 কথা খোকনকে বলতে পারতো। সেটা না করে সব কথাই নীরব হয়ে শুনে গেল। অথচ ওর বাবা যখন হাসপাতালে ছিল, বাচ্চাটা পেটে নিয়ে ও হাসপাতালে গিয়েছে। অথচ একটা দিনের জন্য খোকন হাসপাতালে যায়নি। সেই ছেলে করবে দায়িত্ব পালন। সুচরিতার হাতে ওর ভাই বোনগুলো মানুষ হয়েছে। ও ভালো করেই জানে কে কেমন। খোকন বরাবরই স্বার্থপর। যাই হোক, সুচরিতার কথাগুলো হজম করে নিল। হিমেলের সামনে এসব সে আনতে চায় না। দুপুরে পোলাও, মুরগির ঝাল, গরুর মাথা দিয়ে মাংস ভুনা করা, সাথে ছিল মাছ ভাজি। সুস্মিতা ওর মাকে কাজে সাহায্য করলো। সুচরিতার পেটে সেলাই থাকার কারণে বাচ্চাটা নিয়ে শুয়েই থাকলো। ও মনে মনে হিমেলের উপর একটু খুশি হলো। নিজের মা ভাই বোনকে নিয়ে খুব সুন্দর একটা সময় সুচরিতা অনেক দিন পর কাটালো। যদিও খোকনের আচরণগুলো ওকে কাটার মতো আঘাত করে, তবুও মায়ের মুখের দিকে তাকিয়ে ক্ষমা করে দিল। সুচরিতা আর ওর মেয়েকে শ্বশুরবাড়িতে রেখে রাতের ডিনার করে হিমেল বাড়ির পথে রওনা হলো। রাতে সুচরিতার মা এসে ওকে বলল, বাচ্চা দেখে তোর শাশুড়ি কী বলল? এখন কি বলার আছে? উনি তো আশা করছিলেন তোর ছেলে হবে। সে কি আশা করলো সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আল্লাহ পাক আমার জন্য মঙ্গল মনে করছেন, সেটাই আমাকে দান করছেন। তোর 7 মেয়ের পর হয়তো ছেলে হবে। এটা আপনি কি করে বললেন? সুচেতা বিরক্ত হলো। জন্মের পর বাচ্চার নাড়ি দেখে বোঝা যায়, এগুলো বলা ঠিক হয় না।
আল্লাহ পাক নাড়াছেন, আপনি কেন শুধু শুধু এসব কথা বলে পাপের ভাগিদার হচ্ছেন? খোকন এসে পড়ন কেটে বলল, আমি দোয়া করি তোমার একের পর এক মেয়ে হোক। আমাকে তো ছোটোবেলা থেকে জ্বালিয়েছো। আমি তোমার ভাই, অথচ তুমি আমাকে সহ্য করতে পারো না। আল্লাহ পাক যেন তোমাকে ছেড়ে না দেন। আম্মাকে চুপ করতে বলল না। শকুনের দয় কোনোদিন বুড়ো গরু মরে না। সুচরিতার মা দেখছে অবস্থা বেগতিক, তাই খোকনকে বলল, এই তোর সামনে না পরীক্ষা, যা গিয়ে পড়তে বস। খোকন চলে যাওয়ার পর সুচরিতা ওর মাকে বলল, তুমি খোকনের কথায় কিছু মনে করিস না। সামনে ওর ফর্ম ফিল আপ আছে, মডেল টেস্ট এসেছে, এজন্য টাকার দরকার। এখনও টাকা ম্যানেজ করতে পারিনি, আবার কোচিং ভর্তি এর খরচ আছে। কিভাবে যে কী করব, মাথায় কোনো কিছু কাজ করছে না। রাতে সুস্মিতা সুচরিতার কাছে শুয়ে খোকনের বিষয়ে যা তথ্য দিল তা শুনে সুচরিতার মনটা সত্যিই খারাপ হয়ে গেল। যে ছেলে নিয়ে মা এত স্বপ্ন দেখে, সেই ছেলে শেষ পর্যন্ত তার সম্মান রক্ষা করতে পারবে তো? এলাকার কিছু খারাপ ছেলেদের সঙ্গে পড়েছে খোকন। এসব শুনে সুচরিতা বলল, আম্মা ওকে শাসন করে না? আম্মা কথা শুনলেও তো শাসন করবে। আব্বা অসুস্থ হওয়ার কারণে ও লাগাম ছাড়া হয়ে গেছে। সেদিনও আমাকে আম্মার সামনে যেভাবে অপমান করলো, অবাক হয়ে গেলাম। আম্মা একটা প্রতিবাদ করলো না, অথচ আমি বড়। কী বিষয় বলছি? আমি তো যেহেতু মাঠকর্মী হিসেবে কাজ করছি, তাই রেগুলার ক্লাস করতে পারি না। সেদিন অফিস করে আমার বন্ধুর কাছে পড়া বুঝে নিতে গিয়েছিলাম। বাসায় ফিরতে রাত 10টা বেজে যায়। আম্মা অনেক বকাঝকা করেন। খোকন আর আম্মার কথায় ফোড়ন দিয়ে বলে, কোথায় নষ্টামি করেছিল যে ফিরতে তোমার এত রাত হলো? আমি অবাক হয়ে খোকনের মুখের দিকে তাকিয়েছিলাম। ছেলে মানুষ, আম্মার কথা অনুযায়ী এই সংসারের দায়িত্ব ওর নেওয়া উচিত ছিল, অথচ মেয়ে হয়ে এই দায়িত্ব আমার মাথায় তুলে নিলাম। এবং সংসারের চাকাটা ঠিকঠাকভাবে চলার জন্য টাকাটা জোগাড় দিয়ে যাচ্ছে, অথচ পুরস্কার হিসেবে গিয়ে আমার এটাই প্রাপ্য ছিল। ওর মুখে একটু আটকালো না, অথচ আমি যে ওর বড় বোন, ইচ্ছে করছিল ওর গালে কষে থাপ্পড়। কিন্তু ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে ঘৃণা ছাড়া আর কিছুই করার ইচ্ছে ছিল না। সবাইকে ওর নিজের মতো মনে করে। সুস্মিতার কথা শুনে সুচরিতার মনটা কেমন কু ডেকে উঠল। খোকন আবার কোনো খারাপ দোষ হলো না তো? তাই সুস্মিতাকে বলল, ওর স্বভাব চরিত্র ঠিক আছে? ওর রুমে মেয়েদের ছবি দেখছি। আম্মাকে বলিসনি? বলছি। আম্মা ওকে জিজ্ঞাসা করতে বলেছে ওর বন্ধু রাসেল এগুলো এনেছে। রাসেল মাঝে মাঝে আসতো, ওই ঘটনার পর আর আসে না। কিন্তু এর মাঝে অফিস থেকে ফেরার পথে রাসেলের সাথে দেখা হয়েছিল। ও বলেছে এগুলো খোকন এনে নিজে ভালো থাকার জন্য ওর ঘাড়ে দোষ চাপিয়ে দিছে। ও লজ্জায় আমাদের বাড়িমুখো হয় না, খোকনের সাথে মিশে না। আমাকে ছবির কথা জানিয়ে দিয়েছি বলে ওই রাগ ঝাড়তে আমাকে সেদিন ওইভাবে অপমান করছে। আম্মা কি ওর কথা বিশ্বাস করছে? আম্মার ধারণা ও দুধে ধোয়া তুলসী পাতা। আম্মা রাসেলকে ঘাড়ে দোষ দিয়েছে। আম্মার কাছে এই প্রসঙ্গে আমি কথা বলবো না। আপু, তুমি আমার এই বিষয়ে আম্মার সাথে কথা বলবে না, শুধু শুধু অশান্তি বাড়বে। আসছো কয়েকদিনের জন্য, শান্তিতে থাকো। তুমি তো ওখানে খুব ভালো থাকো, তা তো নয়। তোমাকে বহুত অশান্তি সহ্য করতে হয়। তুমি আমাকে কিছু না বললেও আমি তোমার মুখ দেখে বুঝতে পারি। করিমা ছলচাত্রী বুঝে একটু শান্তিতে থাকার জন্য সুচরিতা বাবার বাড়িতে এসেছিল, অথচ এখানে অশান্তির আগুন জ্বলছে। দুদিন পর পর অনেক রাত করে খোকন বাড়ি ফিরছে। তা দেখে সুচরিতাকে বলতো, তোর না সামনে এসএসসি পরীক্ষা, তাহলে পড়াশোনা বাদ দিয়ে রাত 11টা পর্যন্ত কোথায় ছিলি? সেই কৈফিয়ত আমি তোমাকে দিব না। নিজে তো বিয়ে শাদী করে স্বার্থপরের মতো নিজের জীবনটা গুছিয়ে নিয়েছো। আমরা ভিক্ষা করে খাবো না জোগালি কাজ করে ভাত খাবো, তাতে তোমার কি? গাড়ি চড়ে ঘুরে বেড়াও, দামি শাড়ি কাপড় পরো, এদিকে আমার ফর্ম ফিল আপের টাকা জোগাড় হয় না। উনি আসছেন আবার কৈফিয়ত নেবে। সুচরিতা মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মা, খোকন এসব কী বলে? কেন শুধু অশান্তি করছিস? ও তো ভুল কিছু বলেনি। আর তোমাকে বিয়ে দিয়েছি, তুমি আর আমার সংসারে মাথা ঘামিও না। এই যে তোমার বাবা অসুস্থ হয়েছে, তুমি এসে কটা দিন তোমার বাবার সেবা করছো? সুচরিতা ওর মায়ের মুখের দিকে তাকিয়ে হা করে তাকিয়ে থাকলো। ও বুঝে পেল না মা এটা কি বলল। মা নাকি পেরেছিলেন ওনার সংসারে ফেলে নানা সেবা করতে? তাহলে ওকে কিভাবে এই কথা বলল? বড় বড় কথা বলে খোকন নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। সুচরিতা অবাক হয়ে খোকনের গমন পথের দিকে তাকিয়ে ভাবে, দোষ করলো আবার কথাও শুনিয়ে দিল। মায়ের মুখের দিকে তাকিয়ে আরও অবাক হলো। ওর মায়ের জন্য কোনো ভাবান্তর নেই। ভাবটা এমন, খোকন যা বলছে ঠিক বলছে। সুচরিতা যদিও ভেবেছিল এই সুবাদে খোকনকে একটু শাসাবে, কিন্তু খোকন আর মায়ের ব্যবহারে কিছুই করতে পারল না। যার উপর একদিন এই সংসারের দায়িত্ব পড়বে, তার এহেন অবস্থায় সুচরিতা দিশেহারার মতো লাগলো। ঘরে এসে চিৎকারে ওদের বাবা লাঠি ধরে হেঁটে আস্তে আস্তে ড্রয়িং রুমের সোফায় এসে বসলো। নিজে কিছু করতে না পারা অক্ষমতা ফ্যাল ফ্যাল করে সুচরিতার দিকে তাকিয়ে রইল। আর ওর বাবার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। ওর বাবা মায়ের সংসারে এই হালে ওর খুব অসহায় বোধ হতে লাগলো। সুচরিতা রুমে ফিরে সুস্মিতা করল, খোকনের আচরণে আমি খুব হতাশ, তবে শোভনের দিকে খেয়াল রাখিস।
ওর লেখাপড়ার খরচ তো তুই বহন করছিস। ও যেহেতু এখন অনেক ছোট, ওকে ভালো মতো গড়ে পিঠে আনতে হবে, খোকনের মতো হতে দেওয়া যাবে না। সে রাতে সুচরিতার চোখে ঘুম এলো না। বারান্দায় বসে নীরবে ওর চোখের পানি যাচ্ছে। কীভাবে ওর মায়ের সংসার চলবে আর ওর ভাই বোনের ভবিষ্যৎ কী হবে, এটা নিয়েও শঙ্কিত। তবে ওর খুব কষ্ট হলো। ওর মা ওর বিয়ে দিয়েই খালাস। ও বাড়িতে সকাল থেকে রাত অবধি কীভাবে দিনগুলো পার হয় তার খোঁজ রাখার প্রয়োজন মনে করেনি ওর মা। খোকন আর ওর মা ধরেই নিয়েছে ও খুব সুখে সংসার করছে, অথচ প্রতিটা মুহূর্তে ওকে লড়াই করতে হয়। তা শুধু আল্লাহ পাক জানে। আজ কয়েকটা দিন হয় হিমেল মেয়েটাকে দেখে না, আর কয়েকদিনের অভ্যাস। সুচরিতা না থাকাতে রাতে ঘরে আসলে খুব খারাপ লাগে। তাই অস্থির হয়ে সুচরিতাকে ফোন দিয়ে বলো, কী ব্যাপার, ভাই বোনদের পেয়ে আমার কথা মনে হয় ভুলে গেছো? সুচরিতা দুষ্টুমি করে বলল, তুমি আমার আত্মার সাথে মিশে আছো, তোমাকে কি ভোলা যায়? কিন্তু সুচরিতার ওর পরিবারে এই দৈন্যতা হিমেলের কাছে প্রকাশ করতে চায় না। তাই হিমেলকে বলে, আসলে বিয়ের পর নিজের সংসার পেলে মেয়েদের কোথাও থাকতে ভালো লাগে না। তুমি আসলে আমি তোমার সাথে ও বাড়ি চলে যাব। আর একটা কথা ছিল। বলো। না মানে আমার কিছু টাকার দরকার ছিল। কত? 5,000 টাকা। আসলে খোকনের ফর্ম ফিল আপের টাকা এখনও ম্যানেজ করা যায়নি। এ নিয়ে ওর খুব মন খারাপ। আচ্ছা সমস্যা নেই, আসার দিন দিয়ে আসবো, তুমি এটা নিয়ে টেনশন করো না। যদি হিমেল খোকনের উপর খুব বিভক্ত, তবুও সুচরিতার কথা শুনে ফর্ম ফিল আপের টাকাটা দিতে রাজি হলো। হিমেলে খেয়াল করছে খোকনের চলাফেরা উদ্ধত ভাব। এর মাঝে শোভনে এসে সুচরিতার কাছে খোকনের নামে নালিশ করলো। সুযোগ পেলে বিনা কারণে খোকন ওকে পেটায়। খাওয়ার সময় মুরগির ভালো ভালো টুকরোগুলো নিজের প্লেটে তুলে নেয় আর শোভনকে হাড় হাড্ডি তুলে দেয়। সুচরিতা শোভনের কথা শুনে অবাক হয়ে যায়। মানুষের মন এত নিচু মনের কিভাবে হতে পারে? অথচ ওর বাবা চাকরি করে যা আয় করছে তার সিংহভাগ ওদের খাওয়া পড়ার পিছনে ব্যয় করছে। অথচ সেই পরিবারের ছেলে হয়ে খোকনের মন মানসিকতা এত সংকীর্ণ হলে কিভাবে বুঝে পায় না। সপ্তাহখানেক থাকার পরলেও 5 দিন পর হিমেল বিকেলবেলা সুচরিতাকে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরবাড়িতে আসে। সুচরিতার হাতে 5,000 টাকা তুলে দেয়। সুচরিতা আসলে কয়েকদিন মায়ের সংসারে একটু শান্তিতে থাকতে চেয়েছিল, কিন্তু সংসারে এই পারিপার্শ্বিক বাপের বাড়িতে আর থাকতে মন চাইল না। এটুকু বুঝেছে, বিয়ের আগে বাপের বাড়িতে যে জোরটা ছিল এখন আর সেটা নেই। অতঃপর সুচরিতা ওর মায়ের হাতে খোকনের ফর্ম ফিল আপের টাকা, ওর বাবার ওষুধের টাকা বুঝিয়ে দিয়ে খোকনকে ডেকে বলল, পরীক্ষা সামনে চলে আসছে, তাই বদমাশি বাদ দিয়ে লেখাপড়ায় মনোযোগ দে। অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করতে হয়, কথাটা মনে রাখিস। অবশ্য ওর কথা শুনে মা আর খোকনের কোনো রিয়াকশন ছিল না। সুচরিতার ড্রয়িং রুমে হিমেলের সাথে কথা বলতে চলে গেল। বাচ্চার কান্নার শব্দ পেয়ে রুমে যাওয়ার সময় শুনতে পাই খোকন ওর মাকে বলছে, তোমার মেয়ে টাকা দিতে না দিতে খোঁচা দেওয়া শুরু করলো। কুত্তার লেজ হাজারো তেল মর্দন করলে সোজা হয় না। এই কথাটা যথার্থ মর্মার্থ সুচরিতা অনুধাবন করতে পারল। বাচ্চাকে কোলে নিলে ড্রয়িং রুমে চলে আসলো। সুস্মিতা চা আর নাস্তা দিল ড্রয়িং রুমে। নাস্তা করার সবার থেকে বিদায় নিয়ে সুচরিতা শ্বশুরবাড়ির দিকে রওনা দিল। আর মনে মনে ভাবলো, কাল থেকে আবার সেই কুটকাচালির সংসারে জীবনটাকে চালিয়ে নিতে হবে। সুচরিতা 3য় পর্ব। পুরো গল্পটা প্লে লিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।